স্বামীজি যখন স্কটিশ চার্চ কলেজে পড়েন তখন পাড়ার যে কয়েকজন মানুষ ছিলেন তাদের খুব স্বামীজির প্রতি একটা রিজার্ভেশন ছিল। স্কটিশ চার্চ কলেজে তিনি কলেজে পড়েন, তিনি কলেজের মধ্যেই সিগারেট খেতেন। স্বামীজি সর্বাবস্থায় ধূমপান করেছেন। স্বামীজি ধূমপান করতে অত্যন্ত ভালোবাসতেন। তামাক সেজে দেওয়াটা তখন একটা রিল্যাক্সেশনের বড় অঙ্গ ছিল এবং নানা রকমের তামাক ছিল, তো এমন তামাক ছিল, গন্ধের এমন সুন্দর তামাক যে খেতে চমৎকার লাগতো। স্বামী হিরণমানন্দ সিগারেট খেতেন। সিগারেট খেতে ওনার ধরা স্টাইল 555। তখন তো সিগারেটটা পার্ট অফ সোশ্যাল লাইফ, কেউ কিচ্ছু মনে করে। স্বামীজি জীবন রসিক ছিলেন, বুঝলেন, যে কারণে বরানগর মঠে দারিদ্রের মধ্যেও গান গেয়েছেন, যে কারণে ভারতবর্ষে ঘুরে বেড়াচ্ছেন সেখানেও হুঁকো টেনেছেন, ভাঙির কাছে হুঁকো নিয়েছেন, যেখানে রকি ফেডারেশনের কথা বলার পরে চুরুট খেয়েছেন, জীবনটাকে ভালোবেসেছিলেন। নমস্কার। স্মরণে, মননে, চিন্তায় ও চেতনায় স্বামী বিবেকানন্দ এই পডকাস্টে আপনাদের সকলকে সাদর অভ্যর্থনা আমন্ত্রণ জানিয়ে আজকে আমাদের অনুষ্ঠান শুরু করি। আমার সঙ্গে অ্যাজ ইউজুয়াল বাক্যালাপে রয়েছেন শ্রী তরুণ গোস্বামী, যার পরিচয় নতুন করে দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তরুণ বাবু, স্বাগত আজকে আমাদের পডকাস্টে। আজকে আমাদের অ্যাজ ইউজুয়াল প্রশ্নের তো কোনো শেষ নেই। আজ নিয়ে একটা অদ্ভুত প্রশ্ন করব, সেটা জানি না এটাকে কন্ট্রোভার্সি বলবেন কিনা, বা এটা নিয়ে এখন এটা এত মানে অধিক চর্চা হওয়া উচিত। সেটা হচ্ছে স্বামীজির ধূমপান। স্বামীজির ধূমপান নয়, স্বামীজি ও ধূমপান। তো আমি শুনেছি, ইনফ্যাক্ট আমার মনে আছে আমি যখন একটা ব্যাংকের ট্রেনিং করলেন, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট পুনা, তো একজন অতি বিবেকানন্দ ভক্ত, অসাধারণ ভালো টিচার ছিলেন। তিনি রসিকতা করে বলতেন যে আমরা সবাই স্বামীজির ছবি দেখি ওই ধ্যান অবস্থায় বা ওরকম বক্তৃতারত অবস্থায় ইত্যাদি। আচ্ছা ভাবো দেখিনি যদি স্বামীজির মুখে একটা সিগারেট দেওয়া যায় কিরকম লাগে। আমরা সবাই তো হই হই করে উঠেছিলাম। তখন বললেন, তোমরা কি জানো উনি সিগারেট খেতে ভীষণ ভালোবাসতেন? আজকে হঠাৎ মনে হলো যে আপনার সঙ্গে তো একদিন ধরে বহু চর্চা করেছি এবং আপনি অনেক কিছু জানেন। তা আমি এই ধূমপান নিয়ে, মানে স্বামীজি এবং তার সমাজ, আপনি যদি একটু আলোকপাত করতে পারেন আর কি, মানে শুরু থেকে, মানে কলেজ জীবনে। স্বামীজি যখন স্কটিশ চার্চ কলেজে পড়েন বেশ, তখন পাড়ার যে কয়েকজন মানুষ ছিলেন তাদের খুব স্বামীজির প্রতি একটা রিজার্ভেশন ছিল। তারা বলতেন যে বিশ্বনাথ দত্তের ছেলে, সিটিপাটি করা চুল, ইংরেজিতে কথা বলে, বয়স্কদের সম্মান করে না এবং চুরুট টানতে টানতে রাস্তা দিয়ে চলেছে। এটা একটা খুব স্বামীজির বিরুদ্ধে একটা অভিযোগ ছিল। স্কটিশ চার্চ কলেজে তিনি কলেজে পড়েন, তিনি কলেজের মধ্যেই সিগারেট খেতেন এবং যেটা উইলিয়াম হেস্টি জানতেন, তবু কিছু বলেননি। না বলার কারণ হচ্ছে তার স্বামীজির ভিতরে দুর্বলতা ছিল। স্বামীজি সর্বাবস্থায় ধূমপান করেছেন, কারণ স্বামীজির গুরু ধূমপান করতেন, তিনি তামাক খেতেন। সেটাও তো ধূমপান, রাইট? স্বামীজির গুরু ভাই স্বামী ব্রহ্মানন্দজি গড়গড়া খেতে খুব ভালোবাসতেন এবং সেই ভালো তামাকের গড়গড়া খেতেন। স্বামীজির পিতৃদেব বাড়িতে যে চেম্বার ছিল, সেই চেম্বারে হুঁকো রাখা থাকতো, বিভিন্ন জাতের মানুষের বিভিন্ন হুঁকো টানতেন। স্বামীজি সে সব হুঁকো টানছেন, তখন ছোট বলতেন যে কেন করছিস, বলে দেখছি জাত যায় কিনা। সবসময়তেই তার ধূমপান ছিল। কিন্তু স্বামীজির ধূমপানের পক্ষে যে কথাটি বলেছে সেটি আজ অব্দি কেউ বলেননি। স্বামীজি দ্বিতীয়বার আমেরিকায় গিয়ে ডায়াবেটিসের জন্য একজন ডাক্তার দেখাতেন। মেরি হেলকে লিখছেন, তিনি বলছেন ধূমপান করার জন্য শরীর ভালো হয়েছে। ধূমপান করার জন্য শরীর ভালো হয়েছে, দেখবেন এর পক্ষে যুক্তি নেই কারণ। ডাক্তারবাবুরা প্রথমেই যাদের ডায়াবেটিস হয় তারপরে সিগারেট খাওয়াটা ছেড়ে দিন, অ্যাক্রস দ্য গ্লোব। সেখানে স্বামীজি বলছেন, তিনি বলেছেন ধূমপান করলে আমার শরীর খারাপ হয়, তাই খুব সিগারেট খাচ্ছি, খুব চুরুট খাচ্ছি, সিগারেট খাচ্ছি ইত্যাদি। স্বামীজি চুরুট খাওয়ার অনেক কটা ইম্পর্টেন্ট ঘটনা আছে। মাইসোরের মহারাজা স্বামীজির জন্য কিছু জিনিস কিনে দেন। গুরু তো মোনার গাড়ি দিয়েছেন, সেক্রেটারিকে দিয়েছেন। তো স্বামীজির দোকানে গেছেন, গিয়ে কিছুই পছন্দ হচ্ছে, তখন সেক্রেটারি বলছেন, দেখুন কিছু না কিনলে আমার চাকরি চলে যাবে। তো শেষে বলেন, দেখো আমি স্বামীজি বলছেন তুমি সব দোকান ঘুরে গেছি, এই দোকানে আমার কেনার মতো কিচ্ছু নেই। শেষে বলছে একটা চুরুট দাও। সেই চুরুট দিয়ে যে চুরুট টানতে টানতে চলে গেলেন। স্বামীজি রকি ফেলারের সঙ্গে স্বামীজির কথা হয়। রকি ফেলারকে স্বামীজি বলেন, তুমি তোমার অর্থের কথা বলে কোনো লাভ নেই, তুমি মানুষের জন্য কিছু করতে পারো আমার কাছে আসবে। তার কয়েকদিন পরে রকি ফেলার তার ডিড অফ গিফট এনে স্বামীজিকে পড়ে শোনান।
এবং শোনার পর স্বামীজি বলেন, কালকে অনেক বকিয়েছো, একটা চুরুট দাও, একটা চুরুট খেতে খেতে স্বামীজি বেরিয়ে চলে গেলেন। স্বামীজি ধূমপান করতে অত্যন্ত ভালোবাসতেন। হিমালয়তে যখন ঘুরে বেড়াচ্ছেন, একদিন ধূমপানের খুব ইচ্ছে, তখন কিছুই নেই। স্বামীজিকে ওই চায়ের পাতা দিয়ে পায়ে বেঁধে চিকিৎসা হচ্ছে, খুব ব্যথা বলে, সেই চায়ের পাতা তুলে সেটা পুড়িয়ে খেয়েছিলেন। খুব ভালোবাসতেন সিগারেট খেতে, সিগারেট খেতে, চুরুট খেতে, হুঁকো খেতে, গড়গড়া খেতে। স্বামীজি তো আপনি জানেন যে স্বামীজি যখন ঢাকায় রয়েছেন, হেমচন্দ্র ঘোষরা এসেছিলেন স্বামীজির কাছে, জিজ্ঞেস করেছিলেন কিভাবে দুপুরে খাওয়া হয়ে গেছে, কিভাবে ব্রহ্মচর্য পালন করবো, ইত্যাদি ইত্যাদি। স্বামীজি পাইপ খাচ্ছিলেন, পাইপটা সরিয়ে রেখে বললেন যে, পাইপটা খেতে খেতে বললেন যে, পরাধীন জাতের মাতৃশ্রাদ্ধের কোনো অধিকার নেই, যে লুটেরা তোর মাকে অত্যাচার করছে সবার আগে দেশ থেকে তারা, ব্রিটিশ পুলিশ গুলি চালাক, দেশে রক্তগঙ্গা বয়ে যাক, এবং তার প্রথম বুলেটটা এসে লাগুক আমার বুকে। পাইপ খাচ্ছেন স্বামীজি, পাইপও খেতেন। ওই জোসেফিন ম্যাকডোনাল্ড তাই খুব পাইপ খাচ্ছি, পাইপ খেতে খুব ভালোবাসতেন। মানে পাইপ, চুরুট এবং সিগারেটও খেতেন, সবই খেতেন। ধূমপান, কনশিয়ার অফ টোব্যাকো, সেটি বলা হয় টোব্যাকো। আচ্ছা, এবার গুরু ভাইদের কথা বলি। যে স্বামী ব্রহ্মানন্দজি হুকো খেতেন, ভালোবাসতেন হুকো খেতে। তখন ঠাকুর কিরম বলেছেন যে, নদীতে ঝড় এসেছে, মাঝি মালদারা সামলাচ্ছে নৌকো, পাল তুলে দিয়েছে, তারপর যখন ঝড় চলে গেছে, তখন যে পাল, সেই ঝড় চলে যাওয়ার পর মাঝি মাল্লাকে বলছে আমার তামাক সেজে দে। তামাক সেজে দেওয়াটা তখন একটা রিল্যাক্সেশনের বড় অঙ্গ ছিল, এবং নানা রকমের তামাক ছিল। তো এমন তামাক ছিল, গন্ধের এমন সুন্দর তামাক যে খেতে চমৎকার লাগতো। আমি তো সিগারেট খাই, বলতে পারবো না, আমার কোনো অভিজ্ঞতাই নেই, কিন্তু যারা সিগারেট খেয়েছে তারা বলেন, বা এই যে লখনৌতে অনেকে বলেন যে এমন সব তামাক রয়েছে, খেতে খেতে খুব নাকি খুব ভালো লাগে। নানা রকম তামাক দেখার সৌভাগ্য আমার হয়েছিল বটে, কিন্তু তামাক কোনোদিন সেবন করিনি বলে বলতে পারবো না। আচ্ছা, এবার আসি যে রামকৃষ্ণ মিশনে শুনেছি যে there is a specified smokers room নাকি প্রোভাইড করা আছে। স্বামীর সময় ছিল, তাই নাকি? এখনো আছে নিশ্চয়ই? এখনো আছে, কিন্তু স্বামীর সময় সেখানে কি যারা ধূমপান করবেন তারা ধূমপান করতেন। মানে অনেক সন্ন্যাসী আছে, আমি নাম বলবো না, সবাই অনেক অন্যায় তো কিছু নেই। আমারই মনে আছে, আমি একবার গেছি, একজন স্বামীজি, তিনি খুব স্নেহ করেন আমাকে, তিনি সিগারেট খান। তো প্রভানন্দ যে আসছেন, তিনি আমাকে বলছেন, তখন আমার চেহারা বড় ছিল, এক্সারসাইজ করতাম, তুমি আমাকে গার্ড হয়ে দাও, আমি 4টে টান দিয়ে সিগারেটটা ফেলে দিই। ওরে বাবা, প্রভানন্দ চলে আসছেন, অনেক সিগারেট খান। মানে সিগারেট খাওয়ার। আচ্ছা, বিদেশিদের সঙ্গে সিগারেট খাওয়ার আমি শুনি যে, ধরুন বিদেশি পাইপ খেতেন, পাইপ খেতেন, তো টেসলার কথা গেছে, how is it Swami that you smoked so well, you ate so well, you drank so well and slept so well? সেখানে স্মোক সো ওয়েল, সিগারেট খেয়েছেন। আর বিদেশে গিয়ে সিগারেটটা বোধহয় অ্যাকচুয়ালি মানে ইটস আ ম্যাটার অফ ফ্যাক্টলি ব্যাপার, মানে ওতে কোনো। এখানেও তাই ছিল, জানেন তো, সাধুদের হুঁকো খাচ্ছে এখনো অ্যাক্রস ইন্ডিয়া আছে। কিছুটা বোধহয় স্টেটাস সিম্বলও বটে, জমিদারদের মধ্যে তো ছিল। জমিদারদের তো দামি তামাক খেতেন, দামি হুঁকো খেতেন, সাধুরে এমনি হুঁকো। এই যে আপনার ধরুন হিমালয়তে বিপুল সংখ্যক সাধু গাঁজা খান। সে তো আপনার রামদাস কাঠরিয়াবাজির কথাই আছে, বৃন্দাবনে যাচ্ছে এক গাড়ি গাঁজা নিয়ে, ব্রিটিশ পুলিশ ধরেছে, ওর বাবাকা প্রসাদ। তুমি বাবাকা প্রসাদ এতখানি নিজেই পুরোটা খেয়ে ফেলেছেন, যোগী ছিলেন, তখন অসুবিধা, গোটা গাড়ির গাঁজা খেয়ে ফেলেছিলেন। স্বামী সমস্ত একটা সেই অতি পরিচিত যে উনি রাস্তা দিয়ে যেতে যেতে একজন সেই ভাঙি তার হুঁকো খেয়েছিলেন, সেই হুঁকো খেয়ে তারপরে এই করে। যারা তামাক খায়, আমাকে বলেছেন অনেকেই, যে তারা যদি দেখে অন্য কেউ সিগারেট খাচ্ছে, তাহলে সিগারেট খাওয়ার বাসনা হয়, তার জন্য নিয়ম যারা সিগারেট ছেড়ে দিয়েছে তাদের সামনে সিগারেট খেতে নেই, যখন তাদের ওই জেস্টেশন পিরিয়ডটা চলছে, অনেকদিন কাট হয়ে গেল, তখন আর কিছু এসে না। আমার চতুর্দিকে মানুষ তামাক খেয়েছে সারা জীবন। আমার নিজের যমজ ভাই 100টি চারমিনার খেত দিনে, কিন্তু আমার সিগারেট খাওয়ার কোনো টান কোনোদিন তৈরি, যার টান তৈরি হয় তারা তো সবসময়। এই সিগারেটের ভালো গল্প বলি, স্বামী হিরণমানন্দ সিগারেট খেতেন। আচ্ছা আচ্ছা, সিগারেট খেতেন, ওনার ধরা স্টাইল 555 খেতেন, এবং এই মাঝের আঙুল আর রিং ফিঙ্গার এই দুটোর মধ্যে সিগারেটটা রেখে টানতেন। একদিন আমি জিজ্ঞেস করেছিলাম যে, মহারাজ আপনি সিগারেট খান? তো আমাকে দেখলেন, দেখে ওরা যে বাড়িতে জন্মেছিলাম আর বিদ্যে বুদ্ধি যা ছিল,
তাতে এই গেরুয়া সিল্কের আলখাল্লা আর এক প্যাকেট 550 এর জন্য আমাকে বাড়ি ছাড়তে হয়নি। তিনি ইকোনমিক্সে প্রেসিডেন্সি কলেজ থেকে ফার্স্ট হয়েছিলেন গ্রাজুয়েশনে। সেই বছরই অজিত নাথ রায় তিনি হিস্ট্রিতে ফার্স্ট হয়েছিলেন। তিনি পরে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হন এবং স্বামীজি সেই একই বছর বঙ্গবাসী কলেজ থেকে লোকেশচন্দ্রজি ইংরেজিতে গ্রাজুয়েট হয়েছিলেন। এরা সব 1909 সালে জন্ম এবং তিনজনই একই বছর ইয়ার অফ গ্রাজুয়েশন। ইনি তো পূর্ববঙ্গের বললেন, এদেশের মানুষ। লোকেশচন্দ্রজি উত্তরবঙ্গের মানুষ ছিলেন, রংপুরের। আচ্ছা, গুরু ভাইদের মধ্যে এরকম কোন মানে কোন মতের অমিল এই সিগারেট খাওয়া নিয়ে? মানে একেবারে তখন তো সিগারেটটা পার্ট অফ সোশ্যাল লাইফ, কেউ কিচ্ছু মনে করেননি। স্বামীজি কেউ কিচ্ছু মনে করেননি সিগারেট খাওয়া নিয়ে। গুরু ভাইদের মধ্যে এ নিয়ে কোনো দ্বন্দ্ব, এ নিয়ে কোনো উষ্মা ছিল না। আচ্ছা, এবার গুরুদেব সিগারেট খেতেন তো, মনে করেননি। আচ্ছা, এবার এটা খুব খুব ইন্ট্রিকেট আমার লাগে যে এখন যেটা হচ্ছে, দেখুন সিনেমা হলে গেলে স্ট্যাটুটারি ওয়ার্নিং দেয়, কোনো সিগারেটের দৃশ্য এখন মানে শুট করা যায় না ইত্যাদি ইত্যাদি করে। কিন্তু এই যে স্বামীজির মানে অকাল প্রয়াণ যেটা, তার সঙ্গে কিন্তু এই কোনো অ্যানালিসিস কি হয়েছে বা কোনো অ্যানালিসিস হয়নি? এখনকার ডাক্তারবাবুরা বলেন, কিন্তু স্বামীজি আনট্রিটেড ডায়াবেটিস তো হার্টের এগুলোকে সরু করে দিয়েছিল। স্বামীজি আনট্রিটেড ডায়াবেটিস ছিল, সেই জন্যেই ওই ধূমপানের সঙ্গে তার অকাল প্রয়াণ ডাইরেক্টলি লিঙ্ক করা। বহু মানুষ আছেন তারা জীবনে সিগারেট খাননি, লাং ক্যান্সার হয়। যারা জীবনে অ্যালকোহল নেন সিরোসিস অফ লিভার হয়। বলে ওগুলোর সঙ্গে কোনো ডাইরেক্ট কানেকশন আছে বলে আমার মনে হয় না, আমার ব্যক্তিগতভাবে মনে হয় না। ঠিকই, এই সাবজেক্টটা এমনই সাবজেক্ট। কিন্তু স্বামীজি তো আসলে স্বামীজি জীবন রসিক ছিলেন, বুঝলেন? যে কারণে বরানগর মঠে দারিদ্রের মধ্যেও গান গেয়েছেন, যে কারণে ভারতবর্ষে ঘুরে বেড়াচ্ছেন, সেখানেও হুঁকো টেনেছেন, বাঙির কাছে হুঁকো নিয়েছেন, যেখানে রকি ফেডারেশনের কথা বলার পরে চুরুট খেয়েছেন। জীবনটাকে ভালোবেসেছিলেন। স্বামীজি মারা যাওয়ার পরে নিবেদিতার খুব দামি কথা বলেন, আমাদের যিনি গুরু তিনি জীবনকে ভালোবেসেছিলেন, জীবন থেকে পালিয়ে যাওয়া নয়। লোকে কি হয়, জীবন থেকে পালিয়ে যায়, পালিয়ে যাওয়ার পরে আবার সেই জীবনে ফিরে আসে। এখানে শ্রীরামকৃষ্ণ অসাধারণ কথা বলছেন। একটি জায়গায় গাছের তলায় সন্ন্যাসীরা বসে ধর্মালোচনা করছেন। তার দূর দিয়ে একজন যুবতী যাচ্ছেন, একজন সাধু আর চোখে তাকে দেখলো বলে ঠাকুর বলছেন, কারণ সে বিবাহিত স্ত্রীকে রেখে সাধু হয়েছিল। এই যে শ্রীরামকৃষ্ণ এক্সাম্পল এমন দিলেন, ফলে ওই জীবন থেকে পালিয়ে যাওয়া নয়, জীবন থেকে পালিয়ে গেলেই না গন্ডগোল হয়। বিবেকানন্দ ভালোবেসে, মানুষকে ভালোবেসে এই জীবনটাকে অপ্ট করেছিলেন, তাই তার কোনো রিগ্রেটও ছিল না, তার কোনো অ্যাবারেশনও ছিল না। আর আচ্ছা, স্বামীজির যে দুই ভাই মানে তারাও তো মহাপণ্ডিত ছিলেন। ভূপেন্দ্রনাথ সিগারেট খেতেন, আচ্ছা, কিন্তু মহেন্দ্রনাথের সেরকম কোনো খবর আমি পাইনি। হয়তো খেতেই পারতেন, কিন্তু ভূপেন্দ্রনাথ এই প্রসঙ্গে দুই ভাইয়ের কথা বলি, যখন ভাইয়ের কথা বেশ বেশ নিশ্চয়ই বলুন। স্বামীজির ভাইরা গৌরমোহন মুখার্জি স্ট্রিটেই থাকতেন। প্রত্যেক দিন বিকেল বেলায়, একে যারা দুজনকে দেখেছেন আমাকে বলেছেন, প্রত্যেক দিন দুপুর বেলায় বিকেল বেলায় দুজনে গোলদিঘির সামনে বেড়াতে যেতেন। বেথুন কলেজ আসতেই দুজনের মধ্যে, আমি বাড়িটা বুঝে একটু হেঁটে বেথুন কলেজ, দুজনের মধ্যে তুমুল ঝগড়া শুরু হতো বিবেকানন্দকে নিয়ে। মহেন্দ্রনাথকে ভূপেন্দ্রনাথ বলতেন, তুই কিচ্ছু বুঝিসনি, দাদা কেমন ছিলেন, তার না বুঝেছিস ফিলোসফি, না বুঝেছিস জীবন। মহেন্দ্রনাথ বলতেন, তুই কতটুকুনি তাকে দেখেছিস। এই দুই ভাইয়ের এমন ঝগড়া, দুপথে চলে গেলেন। আবার কিছুক্ষণ পরে দেখা গেল গোলদিঘির পারে দুজন একসঙ্গে ঘুরছেন, কিন্তু বিবেকানন্দ নিয়ে রয়েছে হতো। ভূপেন্দ্রনাথ মহেন্দ্রনাথ তুই কিচ্ছু বুঝিসনি, মহেন্দ্রনাথ ভূপেন্দ্রনাথ তুই জানিসই না বড়দাকে কেমন তিনি ছিলেন। এদের মধ্যে ছিলেন। আর ধূমপানের একটা কথা বলি, পরিবারে ধূমপান ছিল। স্বামীজির দাদা জাত্যদা তিনি বিখ্যাত ক্ল্যারিনেট বাদক ছিলেন, তিনি বিখ্যাত তবলিয়া ছিলেন, তার অমৃতলাল দত্ত, হবু দত্ত, সবাই তার নাম আপনার কাছেই শুনেছি, হাবু দত্ত। এবং হাবু দত্ত ছিলেন হচ্ছে আলাউদ্দিন খান সাহেবের গুরু। আলাউদ্দিন খান সাহেব যত বাদ্যযন্ত্র শিখেছিলেন সবই হাবু দত্তের কাছে, কারণ আলাউদ্দিন খান 3 নম্বর গৌরমোহন মুখার্জি থাকতেন, ওইখানেই থাকতেন। হ্যাঁ, তো শ্রীরামকৃষ্ণের কাছে নিয়ে যাবেন,
নিয়ে যাবেন, স্বামীজি গাঁজা নিয়ে গেছেন, যে গাঁজার লোভ দেখিয়ে হবু দত্তকে ঠাকুরের কাছে নিয়ে যাবেন, নিয়ে গেছেন। ঠাকুর এমন কথা বলেছেন, হাবু দত্ত মোহিত হয়ে গেছেন। ফিরে আসার পর স্বামীজি বলেন, গাঁজা খাই বলে দরকার নেই রে, যা খেয়ে এসেছি আর কিছু দরকার নেই। এবং এই হাবু দত্ত বিচিত্র লোক ছিলেন। হাবু দত্ত শ্রীরামকৃষ্ণকে যখন দাহ করা হচ্ছে, ফিমার বোন নিয়ে পালিয়ে গিয়েছিলেন। হ্যাঁ, ফিমার বোন নিয়ে পালিয়ে গিয়েছিলেন স্মৃতি রাখার জন্য। হ্যাঁ, চলে গিয়েছিলেন। আচ্ছা, বিবেকানন্দ বিদেশ থেকে ফেরার পরে তাকে দীক্ষা নিয়েছিলেন। এবং স্বামীজির শরীর চলে যাওয়ার পর স্বামীজির মা এবং কাকিমা হাবু দত্তের সঙ্গেই গিয়েছিলেন মঠে, এবং ভূপেন দত্ত এবং ভূপেন দত্তের জামাই সৌদামিনীর স্বামী তারা গিয়েছিলেন আলাদা মঠে। হাবু দত্ত মজার লোক ছিলেন, এবং তিনি সব রকম নেশা করতেন। তিনি বিরাট মাপের বাদক ছিলেন, তবলা বাজাতেন এবং ক্ল্যারিনেট খুব ভালো বাজাতেন। ঠাকুরের কাছে দুজন এসেছিলেন, তারা দুজনে খুব ভালো ক্ল্যারিনেট বাজাতেন। একজন কালীপদ ঘোষ, মানে দানা কালী, ক্ল্যারিনেটটাও বেলুর মঠের মিউজিয়ামে রাখা আছে। আরেকটি হচ্ছেন এই হবু দত্ত। এই হবু দত্ত একটা বই আছে, সেই বই থেকে জানা যায় যে স্বামীজি শীষ দিয়ে গান গাইতেন। হ্যাঁ, সেই বইটা আমি যখন গিয়ে প্রভানন্দজিকে দেখাই, তখন তিনি আমাকে অনুমতি দিয়েছিলেন গোল পার্কে শীষ দিয়ে অনুষ্ঠান করার। আমি গোল পার্কে 1.5 ঘন্টা অনুষ্ঠান করেছিলাম শীষ দিয়ে। কিন্তু আজকে এমন একটা সাবজেক্ট নিয়ে আমি আলোচনা করছি, এ নিয়ে বোধহয় বেশিক্ষণ আলোচনা করাটা এখন মানে ওই কি বলে যে মরালিটির দিক দিয়ে বোধহয় ঠিক না, তবু অনেক অজানা তথ্য। ইনজুরিয়াস টু হেলথ যে বলে, কোনো প্রমাণ নেই জানি। স্টিল দেন, এটা যেহেতু একটু স্পর্শকাতর বিষয়, সেই জন্য আমি বেশিক্ষণ এটাকে আর দীর্ঘায়িত করছি না। আশা করি আপনারা এনজয় করবেন। ফলে লাইটার ভেন ধরুন, লাইটার ভেনেই বলি যে আশা করি এই আলোচনাটা আপনারা, আমি খুবই হালকা ভাবেই আলোচনাটা নিলাম, কিন্তু এই আলোচনাটা পরিপ্রেক্ষিতে তরুণবাবুর কাছ থেকে অনেক কিছু অজানা তথ্য জানলাম। ধন্যবাদ তরুণবাবু, আশা করি আপনারা এনজয় করবেন। এইভাবেই থাকুন আমাদের সঙ্গে, এটি আমাদের প্রার্থনা। নমস্কার।